আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। রব্বুল আলামিনের নিকট আমরা সাহায্য চাই। আমার প্রিয় রামদয়ালবাসী, আমার প্রিয় রামদয়ালবাসী, আমাদের প্রিয় নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চলমান গণতান্ত্রিক বৈষম্য বিরোধী আন্দোলনের বীর সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়বাদী দল, 4 দলীয় ঐক্যজোট, বামপন্থী সংগঠনগুলো, নাগরিক সমাজ, ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতার প্রারম্ভেই আমি স্মরণ করছি গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট স্বৈর শাসক একতান্ত্রিক যে সরকার, সেই সরকারের গুম, হত্যা, খুন, নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায়, মানুষের ভাষার অধিকার, মুখের অধিকার, ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, যে এই অধিকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গত 17 বছর এবং বিশেষ করে এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, যে সমস্ত ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন আরেকটি যুদ্ধে জয়লাভ করিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সেই সমস্ত পরিবারকে, সেই সমস্ত মা বাবার কাছে আমাদের জন্ম আজন্মের ঋণ, যাদের সন্তানেরা ওই স্বৈর শাসকের পুলিশ, বিডিআর, র্যাব ওদের সামনে বুকের বুতম খুলে বলেছিলেন আমাকে আরো গুলি করো, কিন্তু আমি একটি স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা স্মরণ করছি রংপুরের সেই আবু সাহেবকে, যে আবু সাহেব আপনারা সকলে দেখেছেন, নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে একটি মুক্ত স্বাধীন দেশ দেওয়ার জন্য, সামান্য গরিব মানুষের ছেলে টিউশনি করে পড়তেন, বাবার কাছে আবার টাকা পাঠাতেন, সে যখন তার হাতে শুধুমাত্র একটি লাঠি, সে বলছিল তোমরা আমাকে গুলি করো, আমাকে গুলি করো। এই স্বৈর শাসকের লেটুয়া পেটুয়া বাহিনী আপনারা দেখেছেন কিভাবে তাকে গুলি করলো, সে আস্তে আস্তে বসে পড়ল। আপনারা উত্তরার মীর মুগ্ধর কথা মনে আছে, সে কিন্তু বিরাট স্বপ্ন নিয়ে, ওরা যমজ ভাই, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা টকবগে যুবক, ধনী লোকের সন্তান, কিন্তু দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, স্বাধীন বাংলাদেশ ভালোবাসে। যেই গরিব মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে, যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় আমরা এমপি মন্ত্রীরা বাহাদুরি করি, যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, প্রধানমন্ত্রীর বেতন হয়, ইউনোর বেতন হয়, সচিবের বেতন হয়, পুলিশের বেতন হয়, সেই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মুগ্ধ কি বলেছিল, তোমাদের পানি লাগবে, পানি
কারণ তখন শত শত ছেলে কাঁদানি গ্যাস আর গুলির জন্য পড়ে যাচ্ছে। এই আজানটা হয়ে যাক। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুধু মুসলমান এখানে কিন্তু শহীদ হন নাই, নিহত হন নাই। আপনাদের মনে আছে একটা 4 বছরের হিন্দু মেয়ে, 18 বছরের টকবগে যুবক, সেও কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেও কিন্তু প্রাণ দিয়েছে। তাহলে এই যুদ্ধ কার? এই যুদ্ধ ছাত্র জনতার যুদ্ধ, এই যুদ্ধ হিন্দু মুসলমানের যুদ্ধ, এই যুদ্ধ বৌদ্ধ খ্রিস্টানের যুদ্ধ। আমার পিতারা বা যারা মুরব্বী আছেন এখানে, এখনো 2-1 মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, সঠিক মুক্তিযোদ্ধা। আপনারা বলেন তো সেদিন 71 সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্যই তো, যেখানে মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে। আমার রিক্সা শ্রমিক, কৃষক পিতা ট্যাক্সের টাকায় সরকার চলে, আমরা বুলেট কিনি, পশ্চিমারা সেই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করে। সে কারণেই তো আমরা যুদ্ধ করেছি। 71 সালে যদি আওয়ামী লীগকে ক্ষমতা দিত তা তো মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না। কিন্তু আপনারা বলেন গত 17 বছর একটা মেম্বারের ভোট করা যায় না, চেয়ারম্যানের ভোট করা যায় না। আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে চেয়ারম্যান, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই এমপি, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে কমিশনার, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলে সে মেয়র। এক একজন ঘুষ দেয় 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা। আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের পূর্বপুরুষরা কি বাংলাদেশ চেয়েছিল? এই বাজারে আমাদের সাহেব, আপনারা জানেন, অনেকটা পঙ্গু, ও জামাত ইসলাম সমর্থক। ও যাকে ভোট দিয়েছে একজন মানুষ ওকে বলে তুই বাজারে উঠেছ কিভাবে? আমি অল্পটা বললাম, এরকম বহু কাহিনী আছে। আমি হাতিম মিয়ার ছেলে, বাদ দেন না এমপি ভাই, আমার চাচতো ভাইকে মেরে পুলিশে দিয়ে দেয় নাই ভাই, ওজুকাপুর ছেলেকে, মহসিনকে মাইরা দোকান তুলে দিছে না, কত ছেলেকে মারছে না ভাই। আমার কোন ছেলে মামলায় পড়ে নাই? কারো মামলার লিস্ট করে করে দিত, আমরা কি জানি না ভাই? আপনারা আমদাল বাজারের মানুষ জানেন না? আপনারা জানেন, একটু চিন্তা তো করে নাই। আমার দাদা, দাদার বাবা, আমার বাবা, আমি এখানেই তো জন্মগ্রহণ করেছি ভাই। আপনাদের হাতের উপরে তো বড় হয়েছি, আপনাদের হাতের উপরে তো 12 বছর এমপি ছিলাম। একজন মানুষ বলেন, সে আওয়ামী লীগ হোক, সে জাসদ হোক, সে সাধারণ মানুষ হোক, একজন লোককে আমি একদিন বড় কথা বলেছি? অথচ আমি এখানে কথা বলতে পারি না, আমার বাড়িতে মিটিং করতে পারি না, ইফতার পার্টি করতে পারি না ভাই। নিশ্চয় আপনাদের মনে আছে। প্রিয়রামদলবাসী, তাহলে এর জন্য কি করব? এই জন্য আমরা জয়লাভ করেছি বলে যারা 17 বছর আমাদেরকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পিটাইছে, হাত ভাঙছে, আমরা কি সে কাজটুকুই করব? আমরা সে কাজ করতে পারি না। আপনাদের মনে আছে 2000 সালে যখন আমি এসেছিলাম, বাচ্চা ছেলে, জনাব আসম আব্দুর রব, জনাব সিরাজ চৌধুরী সাহেব, ওনার মতো মানুষের সাথে আমি তো ভোট করার প্রশ্ন উঠে। সেদিন তাদের স্নেহের কারণে, আপনাদের ভালোবাসার কারণে, দেখেন আমার ছেলের বয়স তখন আমার ছিল, কিন্তু আমি তার থেকে ছোট ছিলাম তখন। আপনারা আমাকে জয়লাভ করিয়ে দিয়েছেন, বারবার জয়লাভ করিয়ে দিয়েছেন আল্লাহর সাহায্যে। কিন্তু আপনারা বলেন, একজন মানুষের সাথে আমি বেয়াদবি করেছি? একজন মানুষকে ক্ষমতা দেখিয়েছি? অথচ গত 17 বছর আমি তো এই সরকারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান। যারা এখানে শিক্ষিত লোক তারা জানেন, একদম ক্যাবিনেট মিনিস্টার হলো চেয়ারম্যানের মেম্বার। কোনদিন কি আমি পতাকা লাগাই এখানে আসছি ভাই? কোনদিন গানম্যান নিয়ে আসছি? কোনদিন পুলিশ নিয়ে আসছি? তাহলে আমাদের প্রতি এত অত্যাচার কেন? সেজন্য কি প্রতিশোধ নেব? কার উপর প্রতিশোধ নেব? আমার নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন?
উনার থেকে কষ্ট কে আছেন? আমাদের দেশের আমদারি জামদারি রিক্সাওয়ালা ছোট একটা ব্যবসা করে, মুরগির ব্যবসা করে, সেও তো এখন ইন্ডিয়া যায়, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায় চিকিৎসা করার জন্য। গত 8টা বছর খালেদা জিয়া বন্ধু, আস্তে আস্তে করে সরকার, আমি 4 তারিখ আমার সাথে দেখা করেছি, 5 তারিখে করেছি, 8 তারিখে গণভবন থেকে বঙ্গভবন থেকে ওট করার পরে ওনার কাছে এসেছি। একটা মৃত লাশ শুনি, একটা মৃত মানুষ শুনি, একটা চিকিৎসা নিতে পারবে না। আওয়ামী সরকার কি বললো? ওনাকে পদ্মা সেতুতে টুপ করে ফেলে দিতে হবে, ডক্টর ইউনূসকে একবার ভিড়ে আবার উঠে নিয়ে আসতে হবে, বেশি কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দেবে। এটা কি কোনো সরকারের কথা? এটা কি শপথ? এটা কিন্তু প্রধানমন্ত্রীর শপথ হতে পারে, একজন এমপির শপথ হতে পারে। আমি আমার নিজের গর্ব করতেছি না। এই থানায় জিজ্ঞাসা করেন, 2000 সালে আমি 4টা অস্ত্র জমা দিয়েছি, তখন আমি এমপি ছিলাম না। আমার স্ত্রীর 2টো অস্ত্র, আমার নিজের 2টি অস্ত্র, 2,500 বুলেট। আজকে আমি সেই অস্ত্র তুলিও নেই, বুলেটও নিয়ে নেই, আপনারা খবর দেখেন। অথচ ভোটের এমপি না, কিছু না, নিজের নামে অস্ত্র, সেবা করার অস্ত্র, ড্রাইভারের নামে অস্ত্র, থানার মধ্যে বিচার, কন্ট্রাক্টারি কি করে নাই আপনারা বলেন ভাই? সেজন্য কি প্রতিশোধ নিতে হবে? আমার নেত্রী বলেছেন আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ, ছোটদের বড়দের সকলের, কুমার চাষি মজদুর সকলের এই বাংলাদেশ, হিন্দু বৃদ্ধ খ্রিস্টান সকলের এই বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই। অতএব আমার নেতা তারেক রহমান কি বলেছেন? এই এশিয়ার মধ্যে বাপ প্রধান প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, ওকে কি, সেই নেতাকে কি করেছে আপনারা জানেন। কোথায় কোথায় কি মন্দ বলতে আমি সেগুলি আর উচ্চারণ করতে চাই না। সেই নেতা যদি বলতে পারে আপনাদেরকে যে বিজিত আর বিজয়, যিনি বিজয় করছেন, যিনি পরাজিত হচ্ছেন, যদি একসাথে না থাকা যায় তাহলে বিজয়ের আনন্দ পাওয়া যায় না। যে নিজের ভাই মারা গেছে, একমাত্র ভাই, তারকে কবরে রাখতে পারেন নাই, তার মাকে একটু ছুঁতে পারতেছেন না, তার ভাই মৃত ভাইয়ের মুখে হাত দিতে পারেন না, তিনি যদি বলতে পারেন আমি কি তারেক রহমানের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি? আপনি কি খালেদা জিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন? অতএব আমার সাথে আপনাদের ওয়াদা, আমরা কাউকে কোনো কিছু করব না ইনশাআল্লাহ। আমরা বিজয়ী বিজিত একসাথে থাকব। আপনাদের যারা আওয়ামী লীগ করেছেন, যারা আমাদেরকে অত্যাচার করেছেন, আপনারা তো জানেন কি করেছেন, নিজের ডায়েরি নিজে লেখেন কি কি অন্যায় করেছেন। যদি আপনি অন্যায়কারী হয়ে থাকেন, আপনি তওবা করেন, তওবার দরজা তো খোলা আছে, আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমরা প্রতিজ্ঞা করব আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা দখল করব না, আমরা কারোর প্রতি অত্যাচার করব না। কিন্তু আপনারা যারা অত্যাচার করেছেন, আপনারা যারা আমাদেরকে কথায় কথায় অপমান করেছেন, আপনাদের জান মাল ইজ্জতের আমরা গ্যারান্টি দেব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে শেষ আশ্রয়স্থল সেনাবাহিনী, আমাদের শেষ সেনাবাহিনী কিন্তু কাজ করতেছে। সেনাবাহিনী কিন্তু আমাদের বুকে গুলি করে না, আর বাকি সবাই গুলি করছে। কি করেছে আপনারা সকলে জানেন। আপনারা যারা অন্যায় করেছেন, আপনাদের জান মাল ইজ্জতের আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দেব। কিন্তু যারা অন্যায় করেছেন 2-4 মাস লুকায় থাকেন, এত সাহস দেখেন কেন? এত সাহস দেখেন কেন? অন্যকে একবার মারিয়েও দিতেন, একবার কান্দিয়েও দিতেন, হ্যাঁ, এটা তো হতে পারে না। একবার মেয়েরা জিতছেন, এখন কান্না করে বলবেন যে আমারে বাঁচান, তাও জিতবেন। আচ্ছা বাঁচো ভাই, কিন্তু আবার বাজারে উঠে হাঁটবেন, হাত নাড়বেন, ওটা হতে দেওয়া। এটা বড় পরিষ্কার। আন্তর্জাতিক আদালত হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে,
আপনাদের যাদের প্রতি অন্যায় করছে আগামী দেখবেন আপনাদের পান নাই। কিন্তু আমি আপনাদের বলে গেলাম 18 এমপি আছে, সেটা আমি পরিবেশে বললাম না, হবে কিন্তু আমরা হবে না। সংসদকে ব্যবহার করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, রায়ের কোন তোয়াক্কা করেন নাই, সেই কারণেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনি বিচারের মুখোমুখি হবেন। আমি শুধু আপনাদেরকে, এটা আমার মায়ের জায়গা, আমার জন্মভূমি, আমার মায়ের পেট থেকে বের হওয়ার পরে এখানেই কিন্তু নার কাটছে। অতএব রামদলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমার বাবার আত্মা কষ্ট পাবে, আমার মার আত্মা কষ্ট পাবে। সেই জন্য প্রথম দিন থেকে আমি বলেছি, সাবধান, আপনারা কেউ কোনরকম, আপনি এতদিন ভাই কষ্ট করতে পারছেন আপনার জায়গা নিচে, আপনি আর 1 মাস পারবেন না ভাই? এত হুলস্থুলের দরকার কি? হুলস্থুল করবেন ভাই, আওয়ামী লীগের মতো হবে, এটা মনে রাখতে হবে ভাই। ভাই যত কৌশল তুমি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হলাম মহাকৌশলী। দেখছেন ছোট্ট একটা কৌশলের সাথে যিনি বলেছেন বঙ্গবন্ধুর মেয়ে পালিয়ে যায় না, কিভাবে পালাই গেছে। ওনার ছেলে বলছে আল জাজিরাকে, একদিন আগে আমার মা আমার খালা আমি সিদ্ধান্ত নিছি। তাহলে আপনার এই যে 2-2.5 কোটি আপনার আওয়ামী লীগ, আপনি তাদেরকে কোথায় রাখি গেলেন? এখনো বিষয় না আপনাদের আওয়ামী লীগের, ওরা আপনাদের কোনদিন ভালোবাসত না, ওরা পিতৃহত্যার প্রতিশোধ নিতে আসছিল, ওরা আপনাদেরকে ব্যবহার করছে। যদি এটা না বুঝেন জন্মান্তরে কষ্ট পাবেন। মনে আছে 28শে ডিসেম্বর এই জায়গায় বক্তৃতা দিয়েছিলাম, 7 তারিখে নির্বাচনের আগে আমি কি বলেছিলাম? ভোট হয়তো আপনি করে যেতে পারেন, যাদের কাছে আমার বক্তৃতা আছে আজকে বাজাই দেবা, ভোট হয়তো আপনি করতে পারেন গায়ের জোরে, কিন্তু আপনি 1 বছর সরকারে টিকবেন না, 7 মাসের সময় পড়ে যাবে। আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, ভাই আমার তো না, আমার বাবার তো না বড় আওয়ামী লীগকে তোমরা কেউ হও নাই। আমার বাবা ছিল সারুমিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ, এই রামদল বাজারে তখন তো আওয়ামী লীগ করতো চৌধুরীর দাপটে, চৌধুরীর 2 জায়গায় 2 জামাই, সারু উকিল হাদি মিয়ারা করছে। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমার থেকে আওয়ামী লীগকে বেশি ছিল কে? ওদের ডিএনএর মধ্যে কিন্তু স্বৈরাচার, ডিএনএর মধ্যে স্বৈরাচার, ওদের ডিএনএ বুঝেন তো, ডিএনএ মানে একদম রক্তের ভিতরে স্বৈরাচার। এবং এবার আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা কি জন্য আসছেন জানেন? উনি আসছেন পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে বাংলা জ্বালাই দিবে, ইয়াইয়া খানের মতো সবাইকে শেষ করে দিবে, কিন্তু ওনার মসনদ থাকবে ঠিক। এই জন্য আপনাদেরকে ফালাই চলে গেছে। অতএব আমি এই জন্য তওবা করতে বলছি যে ভাই এই দল আর করবো না। আমার নেত্রী পালাই গেছে, মনে আছে আপনাদের? একবার যদি হাসিনার সাথে একমত হতো শেখ হাসিনার সাথে, তো উনি তো বিদেশে জার্মানি চলে যেতে পারতেন, উনার ছেলে দেশে চলে আসতে পারত। 120 সিট সার্জে এবারও আমরা নিলে তো কাজ হয়ে গেছে, ফ্রি দল থাকতাম। আর আমি আমাকে এই সরকার বলছিল মন্ত্রী হওয়ার জন্য, 14 সালে বলছিল মন্ত্রী হওয়ার জন্য, এই 24 সালে বলছে বিজেপির লোকেরা চেঞ্জ। স্যার আপনি ভালোবাসে, আমি বলছি আমি এমপি হতে চাই না, আমি মন্ত্রী হতে চাই না। রাজনীতির মানুষ এখন বলে এমপি। একজন গরিব মহিলা, আমি বলি বোন আমি তো 3 সেশন এমপি নাই, বলে আপনি আমাদের এমপি, আমরা কি আর ভোট দিতে পারছি নাকি? আমি সেই হিসাবে মরতে চাই, আমি নিজের হিসাবে মরতে চাই, আপনাদের ভালোবাসার জন্য বলতে চাই। এখানে বলেছিলাম না আমি একটা বড় জানাজা চাই, আজকে বিজয়ের দিনও বলতেছি এমপি মন্ত্রী লোক আমাকে দেখায় কোনো লাভ নাই। আমি আমার ছেলেকে বলি, ওরা তো একটু ড্রিম আছে, স্বপ্ন আছে, আমি তো বাবা আমার বলে লাভ নাই, আমার 1000 কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আমার যদি আমার কাছে তারেক রহমান বলে তুমি অন্যায় করো, আমি করবো না। আমি ক্ষুদ্র মানুষ,
আমি গ্রামে আসি থাকবো, কিন্তু রামমতি কমলনগরের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের সাথে আমি কোনো বেঈমানি করতে পারি। আপনাদের মনে আছে হেফাজতের পরে এই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে দেখে দেখে আমি বলছি যে নায়েব রাসূলরা আমাকে পড়াইছে প্রথম মাদ্রাসায় যাওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আপনি তাদেরকে হত্যা করছেন। আপনি আমাকে জেলে নেন, যেখানে নেন নেন, আমার কোরআন সম্বন্ধে কথা বললে, আমার রাসূল সম্বন্ধে কথা বললে আমি আশরাফুদ্দিন মিজান আমার লাস্ট বক্তব্য যা খুশি আপনি করেন মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার মহোদয় আপনাকে সাক্ষী রেখে বলছি আমি কিন্তু মাথা নত করব না। ইসলামের পক্ষে আমি কথা বলবই বলবো। আমি মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে কথা বলেছি, আমি মুজাহিদ সাহেবের কথা বলেছি, আমি আব্দুল কাদের মোল্লার পক্ষে কথা বলেছি, কারণ তো মাথা নত করে নাই। ওরা ক্ষমা চাইলে তো ক্ষমা, ওরা বলছে না জীবন একটাই, শাহাদাতের রাস্তা পায় না, শাহাদাত আমার জন্য আল্লাহ কবুল করছে, জন্য ওমর পর্যন্ত কান্না করতেন, আবু বকর কান্না করতেন, সেই শাহাদাত আপনারা পেয়েছেন। সেজন্য বলতেছি বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আমার সাথে ওয়াদা করছেন রামদলের মানুষ কারো প্রতি কেউ যেন বলতে না পারে যে বিএনপি আওয়ামী লীগকে দৌড়ানোর পরে আমাদেরকে হত্যা করছে। আচ্ছা, আপনাদের একটা কথা আমি বলে রাখি, পার্লামেন্টে বলছে না যদি আমরা চলে যাই পরাজিত হই এক রাত্রে 5 লক্ষ লোক মারা ফেলবে, বলছে শেখ সেলিম সাহেব, বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে 5 তারিখের পরে একটা লোক মারা গেছে আওয়ামী লীগ, তাহলে তো আমরা প্রথম ভাবেই জয়লাভ করেছি। বাংলার মানুষের হিসাব ঠিক আছে, কিন্তু আপনাদেরকে এমন প্রত্যাখ্যান করেছে মনে মনে আল্লাহ ফালাফি করবেন না, কারণ আপনাদেরকে ফাঁকি দিয়ে নেত্রী চলে গেছে, অরক্ষিত রেখে চলে গেছে। উনি আর ফিরে আসবে 6 তারিখে এক কথা, 9 তারিখে এক কথা, দেখে ধোকা খায় মনে করছেন সারা বছর থাকবেন, আমাদেরকে অত্যাচার করবেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ কৌশল করো না কেন, আমি হলাম মহাকৌশলী। এখানে একটা ছেলে আছে জমির, আমাদের পড়া গেছে, ওই দেখেন চট্টগ্রামের ইঞ্জিনিয়ার জমির 56 মামলা চট্টগ্রামে ওকে দিছে, 33 বছর 33 বার জেলে গেছে, ইতিমধ্যে 17 বছর জেল হয়ে গেছে। দেখেন আল্লাহ একদিন বাইর করে দিচ্ছে, ওই দেখেন আল্লাহ সব পারে, সব পারে। দেখেন উপজেলার একটা বোর্ড আছে না ভাই, তো আমাদেরকে সবাই তো মারে। আমি বললাম ভাই তোরা যদি যাস ভোট যাস তাহলে আগার চেয়ারম্যানও নাই, রব চৌধুরী নাই, লোকে আর কি ঢুকতে পারবে, তবুও এতে অত্যাচার তুমি একটু বাঁচবো। ভোটে উনি করছো, ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ, যে উনি পারছো তোরা তো উনি করছো, তোরা সরকারি, তোদের ক্ষমতা আছে, আমাকে গালাগালি করে রামদয়াল বাজারে। আপনাদের কষ্ট লাগে না ভাই? আমি রামদয়ালের ব্যবসায়ী ভাইদেরকে বলি, রামদয়ালের রিক্সাজীবীকে বলি, রামদয়ালের মাছ ব্যবসায়ীকে বলি, আপনাদের কষ্ট লাগে না? দুলালের ঘরের সামনে বোম মারে, আমাকে বলে গালাগালি করে, ভুয়া বলে, যার বাপে পর্যন্ত আমি ওদের পুরো পরিবারকে আমি জীবন দিয়ে চেষ্টা করছি, বাচ্চা বলে আমার কাছে ভিডিও আছে, আমার গালাগালি করে, ট্রাক্টর চালায় আর আমার গালাগালি করে। প্রতিশোধ নেওয়া দরকার নাই, প্রতিশোধ নেওয়া দরকার নাই। দেখেন আল্লাহ ফয়সালা করে দেবে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ এবার আবাবিল পাঠাইছে না, আবাবিল পাখি পাঠাইছে, কিন্তু চিন্তা করতে পারছিলেন আপনারা এই ঘটনা ঘটবে? শেখ হাসিনার মতো পালা যেতে পারে, চিন্তা করতে পারছেন? দাঁতও খেতে পারে নাই ভাই। আর্মি চিফ 3 বাহিনীর প্রধান বলছে হাসেন না, বলছে 25 মিনিট আছে, চলে যাবো আমরা তোমার ফয়সালা করে কাছে তোমাকে তুমি যোগদান হবে। উনি আমার নেত্রী, আমি করি, কিন্তু উনি
শেখ মুজিবুর কন্ট্রিবিউশন অবশ্যই ছিল। যখন মুক্তি ভাঙে আমার কষ্ট হয়, বিশ্বাস করেন ভাইরা। সন্তান কিন্তু আমার দায়ী হবে, আমার সন্তানের কার্যকলাপের জন্য আমি দায়ী হব, হব না ভাই? আমার ছেলে যদি বেয়াদবি করে আপনি বলবেন না মিজান সাহেবের ছেলে বেয়াদব? ডক্টর ইউনূস বলছে এনডিটিভিতে ইন্ডিয়াকে, বলছে বাংলাদেশে, ওনাকে জিজ্ঞাসা করেন উনি তো দিল্লিতে আছে, কেন হচ্ছে? উনি যেটা করে আসছেন, শেখ মুজিবের অপমৃত্যু তো উনি করেছেন। সেই জন্য আপনাকে বলতে চাই রাস্তা না। এখন যন্ত্র হয়েছে মনে আছে না গোপালী, গোপালী গোপালী ওখানে ছাত্রলীগ যুবলীগ ঢুকাইয়া হিন্দুদের ড্রেস পরে এবং আমাদেরকে মারতেছে। ওটা আমরা সোজা করতে হবে না। দেশপ্রেমিক সেনাবাহিনী দেখছেন তো কত দূর মুস্তাকিম করে ফেলবে ওদেরকে, সারাতুল মুস্তাকিম। অতএব সাবধান, আপনি রাস্তায় থাকবেন, তিনি যেই তার বাবা হোক, ষড়যন্ত্রকারীদেরকে আর করব না, লীগের প্রতি কোনো অত্যাচার হবে না। আর হিন্দু ভাইরা আমাদের পবিত্র আমানত। আপনাদের জন্ম এখানে, বাপের জন্ম এখানে, জন্ম আমার জন্ম যেমন, আমার যেমন অধিকার আমার হিন্দু ভাইদেরও অধিকার, এটা ধরে রাখার দায়িত্ব হলো আপনাদের। কোন হিন্দু ভাইয়ের প্রতি যদি কেউ অত্যাচার করে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র বৈষম্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, আপনার সাথে সাথে তাদেরকে ধরে আইনের হাতে শপথ আবার দোয়া চাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ে কোনোদিন ফিরতে পারবো বিশ্বাস করেন বন্ধুরা? আমি ভাবছি যে হয়তো একদিন হবে, একদিন এদের পতন হবে। এই পতন আমি দেখতে পারবো, আমাদের বেলাল হাজি দেখতে পারবে। পঙ্গু বেলাল হাজি কি শক্তিশালী লোক! এই বেলাল হাজি এখনো দৌড়ে আছে, চিনেন তো আপনারা? আজমত হাজি সাহেবের ছেলে এখনো পাগলের মতো দৌড়ে। সবসময় বলতো ভাইয়া আমি মনে হয় দেখতে পারবো না। বেলাল তুমি দেখো, স্বাধীন বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বারা ওরা আজকে পরাজিত হয়ে গেছে। কিছু না থাকলে মজুর করে একটা লাগাইয়া আমি মুক্তিযুদ্ধ, আর কোথায় মুক্তিযুদ্ধ? কিসের মুক্তিযুদ্ধ? বাজারে কয়জন আমরা জানি না, আজকে আমরা জানি না ভাই। আমি তো মুক্তিযুদ্ধের সময় সেখানে পড়ি, আমারও ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছিল ভাই, আমি যাই কমান্ডার, আমি বাইরের মুক্তিযুদ্ধ আমার লাগবে, তুমি আমি পারি তো ভাই। ও টাকা আসছে, আমি 1 টাকা তুলি নেই, সোনালী ব্যাংকে যাই দেখি, আবার সোনালী ব্যাংকে যাই দেখি 1 টাকাও আমি তুলেছি কিনা, কালকে দেখবেন। দেখে আমি বাড়িতে আসি, বলবেন এই মিজান মৃত্যু তুই তো টাকা তুলছস, আমি সরকারকে ফেরত দিব, চিঠি লিখছি আরো 15 দিন আগে। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, ও আব্দুল্লাহ ম্যানেজারকে জিজ্ঞাসা করেন ওটা ঠিক আছে কিনা। বাপুদের বাড়ির কাছে সোনালী ব্যাংকে গেলে তো আবার 10 টাকা 20 টাকা খরচ হবে। আব্দুল্লাহ থেকে সোনালী ব্যাংকের ম্যানেজারে ফোন করেন তো আনার জন্য। আমার শরীফ গেছে 3 লক্ষ টাকা আব্দুল্লাহ চেক দিয়েছি, চান্দা দিছি, জিজ্ঞাসা করেন ওই ফরাদরে জিজ্ঞাসা করেন। কিন্তু আমার বাড়ি ফেলবে ওরা, সত্যকে লোক থাকতে পারবে না, ভেঙে গেছে পুরোটা। ভাঙি বলছো কি আছে, সব চট্টগ্রামের লোকের নিয়ে আমার ছেলেকে বলে দিছি ওখানে 4 কানি জমি আছে, সব চট্টগ্রামের লোক সেখানে থাকবে দরকার। আমার তো টাকার দরকার নেই রে ভাই, 20 টাকা গজ ভাই, 30 টাকা গজের পায়জামা, অসুবিধা কি রে ভাই? কয় টাকা লাগে ভাত খেতে? ভাত খেতে তো অনেক টাকা লাগে না, 100 কোটি টাকা লাগে না, 1000 কোটি টাকা যাদের লাগে লাগে, আওয়ামী লীগের লাগে। রিক্সা চালাতো, মাছ বেচত, কেউ নম্বরের দাম, এর কাছে লাখ টাকা কোটি টাকা, কি বলে ভাই? এটা কি আবার সালাম দেয় মানুষ, আবার কয় উনি চেয়ারম্যান, আর কি ভোট পাচ্ছে তুই কি চেয়ারম্যান, তুই ভোট পাচ্ছে তুই কি মেম্বার? একজনের থেকে 3 জনের তো টাকা নেই ভাই, 3 নম্বর দাঁড়াইলে 3 জনের তো টাকা নেই, কে নেই আমি আর বললাম না ভাই। পৌরসভার 3 জন দাঁড়াইলে মেম্বার, 4 জন দাঁড়াইলে টাকা নেই, এগুলি কোনো কথা? এই স্বাধীনতা, এই জন্য 71 সালে 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, যত হারামি লোক ঘুষ খায়। আরে ভাই এবার দেখলাম আপন চাচার থেকে ওদের কাজ দিল বলে টাকা নিছে, আমি এমপি তখন, সেই চাচাও ওনার ভোট করে, তুই কোথায় যাবো ভাই?
ওই ডাক দেয় না, কাজ উনি করতে দিব, আমি বললাম এমপি। উনি নিজের ব্যাগ করে না, সাঁতারে দিব করতে, বাতি যারা দিব করতে, বলেন। আর একটা কথা বলে বক্তব্য শেষ করব। আমি সবসময় একটা কথা বলি, আমি অধম বলেই আপনারা উত্তম, আপনি অধম বলেই তো আমি উত্তম, নাকি ভাই? হয়তো দুজন সমান সমান হতো। আরেক জানবারে যে 5 তারিখে গন্ডগোল হয়েছে, কয়টা মাইক লাগাইছি, বলছি যদি ভুলে আর কি হয়, উপজেলা চেয়ারম্যান সাহেব যদি হয় তাহলে উনি তো টাকা দেন, আমি আত্মীয় স্বজন জুয়েল এখানে আমাদের ওনাকে জিজ্ঞাসা সাহেবকে জিজ্ঞাসা করেন, ভাই বড় হওয়া না, আপনার মাকে গালাগালি তো বড় হতে পারবো কেন? আল্লাহ তো আপনার জন্য ফয়সালা করতে হবে ভাই, সম্মানের ফয়সালার মালিক তো আল্লাহ। দেখেন রাজত্ব দিয়ে কিভাবে রাজত্ব নিয়ে যায়, কি অপমান করে নিয়ে যায়, এর থেকে বড় উদাহরণ কিন্তু আমাদের সামনে আর নাই। সেই কারণে বক্তব্য না বাড়িয়ে আমার এই নেতৃবৃন্দ, জামাল ডাক্তার সাহেব, সিরাজ চেয়ারম্যান, শওকত, জহির, তারপর জমির, জুয়েল, ডলার, কত নেতা, আলমগীর, আমি আর কত নেতার নাম বলবো, সব ছাত্র দল, যুব দল, কৃষক দল, দুদল কোথায়, ওআরএস, তারপরে এখানকার বিভিন্ন ইউনিয়নে ছাত্র দল, যুব দল, কৃষক দল, এবং আমার মুরব্বীরা যারা রাজনীতি করে না কিন্তু ভোট আসলেই নিজাম কোন দিকে বলে, নিজাম কোন দিকে বললো, এমনকি মতিন মাস্টার পর্যন্ত, মতিন ভোটটা করিস না ভাই, করে নাই কিন্তু, করে নাই কিন্তু মতিন। আপনারা বলেন কত চাপ ছিল ওর উপরে, ছোটবেলা থেকে মতিনকে আমি আদর করি, আত্মীয় বাদ দেন বা বল, সেদিন যারা সম্মান করছে ওরা বারবার আমাদের কাছে সম্মানিত হবে, আজকে ওরা দিয়ে যাচ্ছে।